আচ্ছা, আমরা হচ্ছে চ্যাপ্টার 7 দেখতেছিলাম, ফার্স্ট অফারের চ্যাপ্টার 7। আমরা গত ক্লাসে হচ্ছে দোলনকাল পর্যন্ত পড়ছিলাম এবং সম্ভবত হচ্ছে অঙ্কও করছিলাম, স্প্রিং এর ম্যাথ করছিলাম। আচ্ছা, তোমরা কি বাসায় এগুলা দেখছিলা? অহনা ইসরাত, এই যে চ্যাপ্টার 7 এর যেগুলা কয় সেগুলো কি বাসায় দেখছো? আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে গত ক্লাসে সরল দোলক সম্পর্কে দেখছিলাম, তো সরল দোলকের আমরা হচ্ছে একটা অঙ্ক করি, চলো। উম, একটি সরল দোলকের সুতার দৈর্ঘ্য 99 সেন্টিমিটার এবং ববের ব্যাস 2 সেন্টিমিটার। দোলকটির দোলনকাল চন্দ্র পৃষ্ঠে কত হবে? চন্দ্র পৃষ্ঠে কত হবে? এবং চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 3.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অঙ্কটা করো তো, করে আমাকে অ্যান্সার বলো যে কত আছে। তাড়াতাড়ি করবা, অ্যান্সার যদি তাড়াতাড়ি বলবা। তো একজনের অ্যান্সার পাইছি, স্টার্ট করছো, অঙ্কটা কত আসছে? এল সমান আমরা জানি হচ্ছে এল প্লাস আর। সুতার দৈর্ঘ্য দেওয়া আছে 99 সেন্টিমিটার। এটা কিন্তু ববের ব্যাসার্ধ, আমাদের কাছে দেওয়া আছে ব্যাস। তাহলে ব্যাস যদি 2 সেন্টিমিটার হয়, আমরা জানি হচ্ছে ব্যাসকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা ব্যাসার্ধ পেয়ে যাই। তাহলে 99 + 1 মানে 100 সেন্টিমিটার। আর 100 সেন্টিমিটার মানে কিন্তু 1 মিটার। তাহলে আমরা এল এর মান পেয়ে গেলাম 1 মিটার। আর আমাদেরকে জি এর মান দেওয়া আছে 3.8। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করে দেখি আমাদের অ্যান্সারটা কত আসে। 2 পাই √/,
1 divided by 3.3, 3.22 আসে। অ্যান্সার হচ্ছে 3.24 বা 249 এত সেকেন্ড। অহনার অ্যান্সারটা ভুল হয়েছে, ঠিক করে নাও। তাহলে আমাদের অঙ্কের অ্যান্সার হচ্ছে এটা, 3.249 সেকেন্ড। তো এরকম করে আমাদের পরীক্ষায় হচ্ছে ম্যাথ গুলো আসতে পারে সরল দোলক থেকে। আচ্ছা, সরল দোলকের আমাদের বইয়ের অঙ্কটা একটু দেখি, আমাদের বইয়ে কিরকম ম্যাথ ছিল। এই যে আমাদের বইয়ে একটা ম্যাথ দেওয়া আছে, একটা 1 মিটার লম্বা একটা সুতা দিয়ে 10 গ্রাম ভরের একটা পাথর ঝুলিয়ে দিলে তার দোলনকল জানতে চাইছে। তো এখানে কার্যকর দৈর্ঘ্যের কথা তারা আলাদা করে বলে নাই, তারা জাস্ট সুতার পুরাটা দৈর্ঘ্য একবারে দিয়ে দিয়েছে 1 মিটার। আর এখানে এল এর মান 1 মিটার ধরে করা হয়েছে, আর যেহেতু জি এর মান কিছু বলে দেওয়া নাই, তার মানে তুমি জি এর মান বুঝে নিতে হবে 9.8, স্বাভাবিক অবস্থা যা থাকে আর কি। আচ্ছা, এরপরে আমরা পরের টপিকে যাই। তরঙ্গ শিখবো আমরা এখন, তরঙ্গ বা ওয়েভ। আচ্ছা, তো তরঙ্গ কাকে বলে? তরঙ্গ হচ্ছে একটা পর্যাবৃত্ত আন্দোলন বলা যায়, যেটা শুধু এক স্থান থেকে অন্য স্থানে শক্তির স্থানান্তর করে, কিন্তু কণাগুলাকে স্থানান্তর করে না। তাই তরঙ্গ কি? তরঙ্গ হচ্ছে বলা যায় একটি পর্যায়বৃত্ত আন্দোলন, আন্দোলন যা এক স্থান হতে আরেক স্থানে কেবল শক্তির সঞ্চয় করে, শক্তির স্থানান্তর করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না। তো ব্যাপারটা কেমন? ধরো তুমি পুকুরে একটা ঢিল মারলা, তুমি এই হচ্ছে ধরো একটা পুকুর, তুমি সেখানে ঢিল মারলা। এখন ঢিল মারলে এই ঢিলটা দিয়ে কি হবে, প্রথমে পানির এই ঢেউ, একটা ঢেউ সৃষ্টি হবে, পরে এই ঢেউ থেকে আরেকটা ঢেউ, আরেকটা ঢেউ, আরেকটা ঢেউ, এরকম করে নতুন নতুন অনেকগুলো ঢেউ সৃষ্টি হতে থাকে। এখন দেখো এখানে একটা পানির কণা আছে, এখানে একটা পানির, আমি ধরলাম একটা পানির কণা, তাহলে পানির কণা তো একটা না, পানির কণা অসংখ্য থাকতে পারে। তো এখন ব্যাপারটা কি রকম ভাবে ঘটে, এই পানির কণাটা কিন্তু এখানে চলে যায় না। এই যে পানির কণা আছে এটা কিন্তু কখনোই এখানে চলে যায় না। জাস্ট এখান থেকে কি হয়, এই কণাটা এই কণাটাকে ধাক্কা মারে, ধাক্কা মারলে এখানে একটা ঢেউর সৃষ্টি হয়। আবার এই কণাটা গিয়ে এই কণাটাকে ধাক্কা মারে, ফলে পাশে একটা ঢেউর সৃষ্টি হয়। আবার এই কণাটা গিয়ে এই কণাটাকে ধাক্কা মারে, ফলে একটা ঢেউর সৃষ্টি হয়। এরকম করে সোজা কথা একটা কণা থেকে আর একটা কণাতে শুধুমাত্র শক্তির স্থানান্তর হয়, কিন্তু কণাগুলা কিন্তু এক মানে এক জায়গা থেকে কি আরেক জায়গায় কিন্তু পার্মানেন্টলি চলে যায় না। অর্থাৎ এই কণাটা কিন্তু, এই শুরুর যে কণাটা, এটা কিন্তু কখনো এখানে পার্মানেন্টলি চলে যায় না, জাস্ট ধাক্কা মারে। আবার এটা এটা কিন্তু কখনো এখানে চলে যায় না। এরকম করে আমরা এটাই বলছি যে জাস্ট শক্তির স্থানান্তর হবে, কিন্তু এখানে কণাগুলার কোনো স্থায়ী স্থানান্তর ঘটবে না। এটাকে আমরা বলতে পারি তরঙ্গ বা হচ্ছে ওয়েভ। তো তোমরা লিখে শেষে আমাকে বলো। এই যে আমাদের এখানে বইয়ের সংখ্যাটা দেওয়া আছে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। এবার আমরা তরঙ্গের বৈশিষ্ট্যগুলা দেখবো। তো তরঙ্গের বৈশিষ্ট্যগুলা তোমরা এটা বই থেকে পড়ে নিও, এগুলো আসলে খুব একটা আলোচনা করার কিছু নাই, এগুলা নর্মালি বুঝবা। আমি তো বৈশিষ্ট্য প্রথমটা করে নিই। যেমন বলতেছে 1 নম্বরটা বলছে যান্ত্রিক তরঙ্গের জন্য মাধ্যমের দরকার হয়। আচ্ছা, মাধ্যম ব্যাপারটা একটু ক্লিয়ার করি। মাধ্যম কি? মাধ্যম হচ্ছে আমরা যখন, ধরো এটা আমি কথা বলতেছি, আমার কথাগুলা তুমি শুনতে পাচ্ছ সেখানে বসে, তার মানে এই যে আমার কথাগুলো, আমার যে শব্দ, এই শব্দগুলা কিন্তু একটা মাধ্যম হয়ে তোমার কাছে পৌঁছাইলো। কি মাধ্যম? সেটা হইতে পারে বায়ু মাধ্যম, সেটা হইতে হইতে পারে অন্য যে কোনো মাধ্যম হইতে হইতে পারে। তার মানে এক স্থান থেকে অন্য স্থানে এই যে একটা তরঙ্গ যখন প্রবাহিত হয়, তখন একটা মাধ্যম দরকার। আবার ধরো
কেউ ধরো পানির নিচে ডুব দিল, এখন পানির নিচে যখন ডুব দেয় তখন উপর থেকে যদি কেউ সাউন্ড করে, যদি নিচের মানুষটা সেই শব্দটা শুনতে পায়, তার মানে শব্দ কিন্তু তখন পানির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তখন কিন্তু শব্দ পানির মাধ্যমে ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। এরকম করে ধরো তুমি দেয়ালের এক পাশ থেকে সাউন্ড করলা, দেয়ালের আরেক পাশে সেই সাউন্ডটা শোনা গেল, তখন কিন্তু শব্দ কোন একটা কঠিন মাধ্যমের ভেতর দিয়ে প্রবাহিত হলো। অর্থাৎ এই যে শব্দ যে চলাচল করে বা যে কোনো যেমন আলো শব্দ এগুলা চলাচল করার জন্য কি দরকার পড়ে? মাধ্যম দরকার পড়ে। মাধ্যম ছাড়া কখনো শব্দ প্রবাহিত হতে পারে না। আচ্ছা, তারপরে 2 নাম্বার বলতেছে একটি মাধ্যমের ভেতর দিয়ে তরঙ্গ যেতে যেতে তখন একটি মাধ্যমের ভেতর দিয়ে যখন তরঙ্গ যেতে থাকে তখন কণাগুলা নিজ অবস্থান থেকে স্পন্দিত হয়, কিন্তু কণাগুলা নিজ তরঙ্গের সাথে সরে যায় না। একটু আগে আমরা যে কথাটা বললাম যে একটা কণা দিয়ে আরেকটা কণাকে জাস্ট ধাক্কা মারে, মানে একটা কণার শক্তি আরেকটা কণাতে স্থানান্তরিত হয়, কিন্তু কণাগুলা কিন্তু কখনোই তাদের জায়গা থেকে পার্মানেন্টলি সরে যায় না। তোমরা যা সেখান থেকে প্রথম প্রথম পয়েন্ট গুলা মানে পড়লেই চলবে। জাস্ট এই যে প্রথম লাইন, যেমন যান্ত্রিক তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যম দরকার হয়, তারপরে যে একটি তরঙ্গের ভেতর দিয়ে যখন যেতে থাকে তখন কণাগুলা নিজ অবস্থান থেকে সরে, এটা পুরোটাই করতে হবে। তারপরে 3 নম্বরে আছে, 3 নম্বরে বলতেছে তরঙ্গের ভেতর দিয়ে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, শক্তি যত বেশি হয় তরঙ্গের বিস্তার তত বেশি হয়, এই জিনিসটা একটু বুঝতে হবে। আচ্ছা, তারপরে বলছে শক্তি তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ বিস্তার যদি দ্বিগুণ হয় শক্তি 4 গুণ হয়। এখন বিস্তার জিনিসটা কি আমরা একটু বুঝতে হবে। বিস্তার ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে ধরো আমি একটা ওয়েভ আঁকলাম, তরঙ্গ আঁকলাম, এই এটা তরঙ্গ আঁকলাম, এখন এই তরঙ্গের এটাকে বলা হয় সাম্যাবস্থান। এই যে দাগটা, এই দাগটাকে বলা হয় সাম্যাবস্থান। একটা তরঙ্গ সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ যত উপরে উঠবে, এই যে সর্বোচ্চ সে এই বিন্দুতে উঠছে, তার মানে এই যে এইটুকু এই দাগটাকে আমরা বলবো তার বিস্তার। তার মানে বিস্তার বলতে সেটা সরণ বোঝায় যে সর্বোচ্চ সে কত উপরে উঠলো বা সর্বনিম্ন সে কত নিচে নামলো, এটাও বিস্তার বোঝায়। বিস্তারকে প্রকাশ করা হয় এ দ্বারা, ক্যাপিটাল এ দ্বারা বিস্তার প্রকাশ করা হয়। তো এটা হচ্ছে পজিটিভ দিকের এ, এটা হচ্ছে নেগেটিভ দিকের এ। তো বিস্তার বলতে কি বোঝায়? বিস্তার বলতে বোঝায় সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরত্ব। বিস্তার হচ্ছে কি সাম্যাবস্থান থেকে হাইয়েস্ট যে দূরত্ব সেটাকে আমরা বলি হচ্ছে বিস্তার। এখন এখানে বলতেছে তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক কে? শক্তি। অর্থাৎ তরঙ্গ প্রবাহিত হইলে যে শক্তিটা সৃষ্টি হয়, এনার্জি, সেই এনার্জিটা হচ্ছে বিস্তারকে যদি আমরা বর্গ করি তাহলে তার সমানুপাতিক হবে। এই পয়েন্টের ডেফিনিশন হচ্ছে এটা, ই প্রপোর্শনাল টু এম, ই প্রপোর্শনাল টু এ স্কয়ার। তো এটা লিখে নিব খাতার পাশে বা খাতায় লিখে নিবা 3 নম্বর পয়েন্ট আকারে। অর্থাৎ আমরা যদি হচ্ছে এর মান, যদি আমরা এর মান দ্বিগুণ করি, ই এর মান কিন্তু 4 গুণ হবে। আমরা যদি এটাকে 3 গুণ করি এর মান কিন্তু 9 গুণ হবে। আমরা যদি 4 গুণ করি এর মান কিন্তু 16 গুণ হবে। তো এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট আছে বলতেছে সব তরঙ্গেরই একটা বেগ থাকে এবং সেই বেগ তার মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন দেখো, তুমি ধরো তোমরা দুইজন অহনা আর ইসরাফ, তোমরা একজন আরেকজনের সামনাসামনি দাঁড়ায় আছো, তোমরা কথা বললে একজনের কথা আরেকজন কিন্তু স্পষ্ট শুনতে পারবা। কিন্তু ধরো তুমি একজন আছো দেয়ালের এই পাশে, আরেকজন তুমি আছো দেয়ালের ওই পাশে। এখন তুমি যদি একটা কথা বলো সে কি সহজে শুনতে পারবে? শুনতে কিন্তু একটু কষ্ট হবে। তার মানে এই যে মাঝখানে যে দেয়ালটা বাধা হয়ে দাঁড়াইলো, এটা কিন্তু একটা প্রবলেম করলো। তো ব্যাপারটা কি, মাধ্যমের প্রকৃতির উপর অবশ্যই ডিপেন্ড করবে। অর্থাৎ তুমি সব মাধ্যমে শব্দের বেগ কিন্তু একরকম পাবা না। তুমি ধরো পানির উপর থেকে সাউন্ড করলা, এখন পানির নিচে যে আছে সে কি তোমার সাউন্ড অনেক জোরে শুনতে পারবে? না, হয় সে একদমই কম শুনতে পারবে, না হলে সে শুনতেই পারতেছে না। তার মানে শব্দের বেগ সব জায়গায় কিন্তু সমান থাকে না। এটা ডিপেন্ড করে কার উপর? মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। যেমন এখানে কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছে, যেগুলো মুখস্থ করবো। বাতাসে শব্দের বেগ কত? 330 মিটার/সেকেন্ড, এটা মুখস্থ। এবং এটা হচ্ছে মনে রাখবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ আছে। এবং পানিতে হচ্ছে এই বেগটা 1493 মিটার/সেকেন্ড, এটা মুখস্থ করতে হবে।
আচ্ছা, এরপরে আর এগুলা বাকিগুলা পড়া লাগবে না। 5 নম্বরে আছি আমরা। 5 নম্বরে বলছে তরঙ্গের প্রতিফলন কিংবা প্রতিসরণ হয়। পরের প্রতিফলন প্রতিসরণ ব্যাপারটা বুঝাই একটু। প্রতিসরণ প্রতিসরণ মানে এক মাধ্যম হতে আরেক মাধ্যমে ভেদ করে যাওয়া। ভেদ করে যাওয়া অর্থাৎ ধরো এটা হচ্ছে দেয়াল। এখন তুমি এখান দিয়ে একটা শব্দ করলা, এই শব্দটা কি হবে, ওই দিক দিয়ে পার হয়ে যাবে। অর্থাৎ এই যে শব্দের প্রতিসরণ ঘটছে, শব্দের কি ঘটছে, এটাকে আমরা বলি প্রতিসরণ। এক পাশ থেকে আসলো আরেক পাশ দিয়ে বের হয়ে গেল। এবার আছে প্রতিফলন। প্রতিফলন ব্যাপারটা, প্রতিফলন ব্যাপারটা হচ্ছে ফিরে আসা, মানে হচ্ছে না যাওয়া। অর্থাৎ তুমি ধরো এই যে দেয়ালটা, এই দেয়ালের উপর তুমি হয়তো সাউন্ড করলা। ওখানে সাউন্ডটা কি করলো, দেয়ালটা অনেক মোটা। ধরো এই দেয়ালটা হচ্ছে অনেক মোটা, তার মানে এই শব্দটা কিন্তু দেয়াল পার হবে না। শব্দটা এদিকে গেল, আবার এই পথ দিয়ে ফেরত আসলো। এটাকে বলে প্রতিফলন। তাহলে প্রতিসরণ মানে কি, এক পাশ থেকে আরেক পাশে চলে যাওয়া। আর প্রতিফলন মানে বিপরীত পথে ফিরে আসা। তার মানে শব্দের দুই ধরনের বৈশিষ্ট্যই সম্ভব। একটা হচ্ছে শব্দের যেমন প্রতিসরণ ঘটে, আর একটা হচ্ছে হ্যালো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আচ্ছা, তার মানে আমরা দেখলাম যে শব্দের প্রতিফলন যেমন ঘটে তেমন করে শব্দের প্রতিসরণও ঘটে। তো এখন এই যে বলছে এখানে পরের অধ্যায়গুলোতে প্রতিফলন প্রতিসম্পন্ন স্মরণ সম্পর্কে আলোচনা করা আছে জিনিস এখানে বলছে। তো আর বাকি শব্দগুলো, বাকি জিনিসগুলো হচ্ছে তোমাকে বোঝানোর জন্য এখানে বলছে। তার মানে প্রথম তোমার হচ্ছে এই লাইনটাই বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, 6 নম্বরে আছে তরঙ্গের যতগুলো বৈশিষ্ট্য আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উপরিপাতন। যদিও আমাদের দৈনন্দিন জীবনে খুব একটা এটা কাজে লাগে না। উপরিপাতন মানে হচ্ছে একটা তরঙ্গের উপর আরেকটা তরঙ্গ আপতিত হওয়া। অর্থাৎ ধরো, ঈশ্বর একটা সাউন্ড করলো, আর সঙ্গে সঙ্গে মানে একই সময় অহনা একটা সাউন্ড করলো। তাহলে এই যে এখানে যে একটা ধর্ম দেখা দিবে, এই ধর্মটার নামই হচ্ছে তোমার উপরিপাতন। আচ্ছা, এই যে দুটো শব্দ যে সৃষ্টি হইলো একই সময়, একজনের সাউন্ড, দুজনের সাউন্ড কিন্তু ভিন্ন ভিন্ন। তো দুজন যখন একই সাথে সাউন্ড করছে তখন কিন্তু যে শুনবে দুটো সাউন্ড একসাথে, তার কাছে কিন্তু সাউন্ডটা অন্যরকম শোনা যাবে। তো এই যে একটা সাউন্ডের সাথে সাথে সঙ্গে সঙ্গে একটা সাউন্ড করা, এই জিনিসটাকে বলতে হচ্ছে শব্দের উপরিপাতন। ওকে, তো আমাদের মোটামুটি 6টা বৈশিষ্ট্য শিখলাম। এই তোমরা কিন্তু 6টা বৈশিষ্ট্য সৃজনশীলের 2 নম্বরের জন্য পড়ে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। তো প্রথম বৈশিষ্ট্য আমরা কি শিখলাম, যে শব্দ চলাচলের জন্য একটা মাধ্যম দরকার পড়ে। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা শিখলাম যে যখন একটা জায়গা থেকে যখন অন্য জায়গায় যায় তখন হচ্ছে তারা নিজেরা সরে না, জাস্ট শক্তির এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়। 3 নম্বরে আমরা শিখলাম যে তরঙ্গের ভেতর দিয়ে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এবং শক্তিটা হবে তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। 4 নম্বরে আমরা শিখলাম যে তরঙ্গের বেগ থাকা লাগবে এবং তরঙ্গের বেগ নির্ভর করবে মাধ্যমের প্রকৃতির। 5 নম্বরে আমরা শিখলাম তরঙ্গের প্রতিফলন সম্ভব, তরঙ্গের প্রতিসরণ সম্ভব। 6 নম্বর শিখলাম যে তরঙ্গের উপরিপাতন সম্ভব। আচ্ছা, তো মোটামুটি তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের এগুলো। এখন আসলে আমরা তরঙ্গের প্রকার ভেবে, তরঙ্গ নর্মালি হচ্ছে 2 প্রকারের হয়। তো আমরা খাতা চলে যাই। তো আমরা এখন দেখবো তরঙ্গের প্রকার। 2 ধরনের হয়, একটা হচ্ছে অনুপ্রস্থ, অনুপ্রস্থ তরঙ্গ, বা এটা একটা নাম আছে, এটাকে বলা হয় আড় তরঙ্গ। 2 নম্বরটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ।
অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটার নাম হচ্ছে দীঘল তরঙ্গ। দীঘল তরঙ্গ। তাহলে একটা হচ্ছে অনুপ্রস্থ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য। এখানে দুইটা আমরা আলোচনা করবো। প্রথমে আমরা আলোচনা করবো হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে। অনুপ্রস্থ বা আর তরঙ্গ, এটা সংজ্ঞাটা ফার্স্টে লিখে নাও। যে তরঙ্গ অণুগুলোর কম্পনের দিকের সাথে, অণুগুলোর কম্পনের দিকের সাথে তরঙ্গ সঞ্চালনের সাথে, দিকের সাথে সমকোণে অবস্থান করে তাকে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে কি লিখলাম? যে তরঙ্গে অণুগুলোর কম্পনের দিকের সাথে তরঙ্গ সঞ্চালনের দিক, আহ দিক লিখো, দিকের সাথে না, তরঙ্গ সঞ্চালনের দিক সমকোণে অবস্থান করে তাকে অনুপ্রস্থ তরঙ্গ বলে। ব্যাপারটা একটু আমরা বুঝি। ধরো এই একটা তরঙ্গ, এটা ধরো এদিকে যাইতেছে, এটা ধরো সামনের দিকে যাচ্ছে। এখন তরঙ্গ যাচ্ছে কোন দিকে? এদিকে। এখানে যে কণাগুলা যে আছে, কণাগুলার কম্পন কোন দিকে? কণাগুলা কিন্তু এরকম এরকম করে কাঁপতে থাকে না। কণাগুলা কিন্তু এরকম এরকম করে সামনের দিকে যায়। এখন দেখো তরঙ্গ যাচ্ছে এদিকে, কিন্তু কণাগুলার কম্পন কিন্তু হয় উপরের দিকে, না হয় কিন্তু নিচের দিকে। তাহলে এই যে মধ্যবর্তী যে কোণগুলা আছে, এই যে মধ্যবর্তী কোণ, এই যে মধ্যবর্তী কোণ, এই যে মধ্যবর্তী কোণ, এই কোণগুলা কত ডিগ্রি? এই যে কোণগুলা যে আছে, এই কোণগুলা নিশ্চয়ই বুঝতে পেরেছে এগুলো সব 90 ডিগ্রি। তার মানে তরঙ্গ যেদিকে যাচ্ছে তার সাথে কণাগুলা, যে তরঙ্গের যে কণাগুলা আছে, ওই কণাগুলা যে কাঁপতেছে, এই কাঁপার দিকটা হচ্ছে 90 ডিগ্রি মানে। তাহলে আমরা এটাকে বলতে পারি অনুপ্রস্থ তরঙ্গ বা আর তরঙ্গ। এটার এক্সাম্পল কি হতে পারে? যেমন পানিতে সৃষ্ট তরঙ্গ, পানিতে সৃষ্ট তরঙ্গ। এরপর হচ্ছে আলোক তরঙ্গ, মানে আলোর মধ্যে আলো যেভাবে সঞ্চালিত হয় এক জায়গা থেকে আরেক জায়গায়, সেটাও কিন্তু অনুপ্রস্থ তরঙ্গ। তো আমরা বলতে পারি আলোক তরঙ্গ। এটা একটা অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ। আমরা বাসা বাড়িতে হচ্ছে, তুমি ধরো এরকম করলা, তোমার ছাদে উঠলা, ছাদের সাথে ওই যে আমাদের কাপড় দেওয়া যে রশিগুলো থাকে, ধরো এর মধ্যে তোমার তুমি রশিটা তুমি কি করলা, এরকম করে উপর নিচে নাড়া একটা জায়গা দিলা, দেখবা যে রশির মধ্যে এরকম একটা কম্পন সৃষ্টি হয়। তো এই যে কম্পন গুলা সৃষ্টি হচ্ছে, কম্পন গুলা কিন্তু অনুপ্রস্থ বা আদ তরঙ্গের উদাহরণ। তোমরা এটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা আমাকে জানাও। আচ্ছা, এবার আমরা আসবো অনুদৈর্ঘ্য তরঙ্গ নিয়ে। অনুদৈর্ঘ্য বা দীঘল তরঙ্গ, দীঘল তরঙ্গ যদি, যে তরঙ্গে কণাগুলোর কম্পনের দিক এবং তরঙ্গ সঞ্চালনের দিক পরস্পর সমান্তরাল হয়, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ।
যেটা শিখলাম, যেখানে যে তরঙ্গে কণাগুলার কম্পনের দিক এবং তরঙ্গ সঞ্চালনের দিক পরস্পর সমান্তরাল হয়, তাকে বলতে পারে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ সবচেয়ে বোঝার ভালো উপায় হচ্ছে স্ট্রিং। এই ধরো একটা স্ট্রিং, স্ট্রিংটাকে তুমি এদিকে বল প্রয়োগ করলা, বল প্রয়োগ করার পরে তুমি টেনে ছেড়ে দিলা। দেখো তাহলে স্ট্রিংটা কি করতে থাকবে, এরকম এরকম করে কিন্তু তারা সামনে পিছনে কিন্তু কাঁপতে থাকবে। তাহলে ব্যাপারটা খেয়াল করো, স্প্রিং কিন্তু সামনে পিছনে যেতে থাকে, আবার স্প্রিং এর যে কণাগুলো আছে, মানে স্প্রিং যেই লোহা দিয়ে তৈরি, সেখানে যে কণাগুলো আছে কণাগুলোও কিন্তু এরকম এরকম করে সামনের দিকে আসা যাওয়া করে, অর্থাৎ একবার ডানে একবার বামে এরকম করে তারা কিন্তু সঞ্চালিত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্প্রিংও ডানে বামে সঞ্চালিত হয়, স্প্রিং এর মধ্যে যে পার্টিকেল গুলো আছে এগুলোও কিন্তু ডানে বামে সঞ্চালিত হয়। তো দেখো যদি ডানে বামে এরকম করে সঞ্চালিত হয়, তাহলে হচ্ছে এই তরঙ্গকে আমরা বলবো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ সম্পর্কে আইডিয়া ক্লিয়ার হচ্ছে কিনা আমাকে বলো। অনুদৈর্ঘ্য তরঙ্গের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যেমন শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা উদাহরণ। তাহলে আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ কি শিখলাম, যে তরঙ্গ কম্পনের দিকের সাথে তরঙ্গের দিক হচ্ছে সমান্তরাল হবে, সেটাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য তরঙ্গ। যেমন শব্দ তরঙ্গ, শব্দ যখন আবার আমরা বলতে পারি যেমন স্ট্রিং এর সৃষ্ট তরঙ্গ, সৃষ্ট তরঙ্গ এটাও কিন্তু একটা অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ। আচ্ছা, এখন তোমরা এই এক্সাম্পলটা এবং এই তরঙ্গের উদাহরণটা বুঝছো কিনা আমাকে বলো তাড়াতাড়ি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা পরের কনসেপ্টে যাই। তোমাদের বইয়ে হচ্ছে এই জিনিসগুলাই আলোচনা করা আছে, তো এগুলার পড়ার দরকার নাই। আমি যতটুকু বুঝিয়ে দিয়েছি এখানে এটুকু। আর ইংলিশটা করে নিও, অনুপ্রস্থ তরঙ্গের ইংলিশ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। অনুদৈর্ঘ্য তরঙ্গের ইংলিশ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। আচ্ছা, ভিডিও বন্ধ করো, ভিডিও বন্ধ করো, সাউন্ড বন্ধ করো। আচ্ছা দেখো, এরপরে আমরা আসি হচ্ছে পরের টপিকে দেখি কি আছে আমাদের। আচ্ছা, এখানে তোমার এগুলা যেটা বলতেছিলাম যে ইংলিশটা পড়ে নিও, যে অনুপাত তরঙ্গ ইংলিশ হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, আর অনুদৈর্ঘ্যটা ইংলিশ হচ্ছে অনুদৈর্ঘ্য এটার ইংলিশ হচ্ছে লংগিটিউডিনাল ওয়েভ। লংগিটিউডিনাল ওয়েভ। আর অনুপ্রস্থ ইংলিশ কি? অনুপ্রস্থ হচ্ছে ট্রান্সভার্স, ট্রান্সভার্স ওয়েভ। তো এই জিনিসটা হচ্ছে মুখস্থ করে নিও। এরপরে আমরা যাই তরঙ্গ সংশ্লিষ্ট কিছু রাশি দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমরা এখন এই জিনিসগুলো পড়বো, তরঙ্গ তরঙ্গ সংশ্লিষ্ট রাশি কি? তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। প্রথমে আছে 1 নম্বরে বিস্তার, যেটা সম্পর্কে আমরা আলোচনা করছি। সাম্যাবস্থান হতে তরঙ্গের অতিক্রান্ত
সর্বোচ্চ দূরত্বই হচ্ছে বিস্তার। সর্বোচ্চ দূরত্বই হলো বিস্তার। আর বিস্তারকে প্রকাশ করা হয় কি দ্বারা? ক্যাপিটাল এ অথবা স্মল এ, যে কোনো ভাবে প্রকাশ করা যেতে পারে। যেমন একটু আগের এক্সাম্পল আমরা দিচ্ছিলাম, যদি এটা একটা যদি ওয়েভ হয়, তাহলে ওয়েভের এটা হচ্ছে একটা বিস্তার, এটা হচ্ছে সাম্যাবস্থান, এটা হচ্ছে তার সাম্যাবস্থান। এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু, এটা সর্বনিম্ন বিন্দু, এটা আবার সর্বোচ্চ বিন্দু। এই সবগুলা জিনিস হচ্ছে এখানে বিস্তার বোঝাচ্ছে। এবং মোর ইম্পর্টেন্ট একটা কথা হচ্ছে, সবগুলা বিস্তার কিন্তু সমান হবে। আমার এখানে আকার ক্ষেত্রে তোমাদের ছোট বড় মনে হইলেও এখানে কিন্তু সবার সবার সাথে সমান, মানে এর মান সব জায়গায় সমান। তাহলে বিস্তার বলতে আসলে কি বোঝায়? বিস্তার বলতে এক ধরনের সরণ বোঝায়। বিস্তার কিন্তু এক ধরনের কি সরণ, এই কথাটা খেয়াল রাখবো। আচ্ছা, তারপরে আমরা আসি, এরপরে হচ্ছে বিস্তারের পরে আমরা শিখবো কম্পাঙ্ক। কম্পাঙ্ক, কম্পাঙ্ক কি? একটি তরঙ্গ, একটি তরঙ্গ প্রতি সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করে, যতগুলো কম্পন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক বলা হয়। কম্পাঙ্ক বলে সেই তরঙ্গের আহ প্রতিটি অনুলিপি, একটি তরঙ্গের প্রতিটি অণু প্রতি সেকেন্ডে যতগুলো কম্পন সম্পন্ন করে, মানে এক সেকেন্ডে যতবার কাঁপবে, এক সেকেন্ডে যতবার কম্পিত হবে, তার কম্পাঙ্ক হচ্ছে তত। কম্পাঙ্ককে প্রকাশ করা হয় কি দ্বারা? প্রকাশ করা হয় স্মল এস দ্বারা। এবং কম্পাঙ্কের একক কি? কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ, HZ, যাকে বলা হয় হার্টজ। আমি যদি লিখি কোনো কম্পাঙ্কের কোনো কোনো একটা ওয়েভের কম্পাঙ্ক হচ্ছে, যদি আমি বলি 5 হার্টজ, 5 হার্টজ কথাটার মানে হচ্ছে যে এক সেকেন্ডে 5 বার কম্পিত হবে। আমি যদি বলি 100 হার্টজ, সে এক সেকেন্ডে 100 বার কম্পিত হবে। এটাই হচ্ছে তরঙ্গের কম্পাঙ্ক। আচ্ছা, আর বিস্তার যেটা, বিস্তারের একক হচ্ছে কিন্তু মিটার। বিস্তারের একক হচ্ছে মিটার। ত্বরণের একক যেমন মিটার হয়, তেমন বিস্তারের এককও মিটার। আচ্ছা, তো কম্পাঙ্ক গেল। এরপর আছে আমরা পর্যায়কাল। তরঙ্গের উপর অবস্থিত কোন কণা, কোন কণা একটি পূর্ণ পর্যায়, একটি পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে তাকে, তাহলে পর্যায়কাল আমি একটু আবারও রিপিট করি। পর্যায়কাল মানে কি? পর্যায়কাল মানে হচ্ছে একটা তরঙ্গের উপর একটা কণা পূর্ণ পর্যায় সম্পন্ন করতে যে সময় লাগে তাকে বলা হয় তার পর্যায়কাল। অর্থাৎ একটা পুরা বৃত্ত কমপ্লিট করতে যে সময়টা লাগে সেটাকে তার পর্যায়কাল নির্দিষ্ট। তাহলে এখান থেকে আমি যদি এটাকে এ বিন্দু ধরি, এটাকে যদি আমি বি বিন্দু ধরি, এ থেকে যখন সে এখানে আসলো, ধরো এটা সি বিন্দু, তাহলে এ থেকে যখন সে সিতে আসলো তখন সে একটা অর্ধবৃত্ত কমপ্লিট করলো। আবার যখন সি থেকে যখন সে বিতে গেল তখন সে আরেকটা অর্ধবৃত্ত কমপ্লিট করলো। দুইটা অর্ধবৃত্ত মিলে একটা পূর্ণবৃত্ত কমপ্লিট করলো। তাহলে এই পূর্ণবৃত্ত মানে কি? একটা পর্যায়কাল বোঝায়। তার মানে এই যে এ থেকে বি পর্যন্ত যখন সে যাবে তখন সেটা পর্যায়কাল কমপ্লিট করলো। আর পর্যায়কালকে আমরা হচ্ছে সি দিয়ে প্রকাশ করি। যখন ধরো এটা হচ্ছে ডি বিন্দু, যখন সে এ থেকে বি পর্যন্ত গেল তার মানে সে কিন্তু 4 ভাগের 1 ভাগ কমপ্লিট করলো। তাই এখানে সময়টা কত? 3/4। এখানে সময়টা হচ্ছে 3/4। আবার
যখন সে এ থেকে সি পর্যন্ত গেল, তার মানে সে কিন্তু একটা অর্ধবৃত্ত কমপ্লিট করছে। তার মানে একটা অর্ধবৃত্ত মানে কত? একটা অর্ধবৃত্ত মানে কিন্তু c/2। আবার দেখো, যখন সে এইখানে আসলো, ধরো এটা ই বিন্দু, যখন সে ই বিন্দুতে আসছে, তখন কিন্তু সে এই অর্ধেকের আরো অর্ধেক, মানে আমাদের এইখানে হচ্ছে পুরো একটা অর্ধবৃত্ত, এখানে 4/1 মানে হচ্ছে টোটাল বৃত্তটাকে আমি যদি এরকম করে আঁকি, তাহলে এই পুরাটা তো সে কমপ্লিট করছেই, আরো এইটুকু কমপ্লিট করছে, তার মানে সে 4/3 কমপ্লিট করছে। 4/3 মানে 3t/4। আর যখন সে পুরোটা কমপ্লিট করবে তখন হচ্ছে কি, এই গেল হচ্ছে পর্যায়কালের কথা। পর্যায়কালের পরে এবার আছে আমরা তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ইংলিশটা হচ্ছে ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ একটি পূর্ণ পর্যায় সম্পন্নকালে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে, যতটুকু দূরত্ব অতিক্রম করে, তাকে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলে। একটি পূর্ণ পর্যায় সম্পন্ন করতে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে, তাকে ওই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলে। এই জিনিসটা কিন্তু বুঝতে খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। তরঙ্গ দৈর্ঘ্যের প্রকাশ, এটাকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। আর ল্যামডা কিন্তু এরকম করে লেখে, তোমরা কিন্তু অনেকে ল্যামডা লিখতে পারো না, তো ল্যামডা কিন্তু এই যে এরকম ভাবে লিখবা। আর ল্যামডার যে একক, একক হবে কি মিটার, একক হবে মিটার। এখন আমরা এক্সাম্পল দেব। ধরো এই একটা তরঙ্গ, এই একটা তরঙ্গ। আচ্ছা, আমি আরো আরেকটু আসি। এখন আমি নাম দিই, এ বিন্দু, বি, সি, ডি, ই, এফ, জি। এখন আমি কি বলছি, একটা পূর্ণ পর্যায়, পূর্ণ পর্যায় মানে মনে রাখো একটা পূর্ণ বৃত্ত, একটা পূর্ণ বৃত্ত। তার মানে চিন্তা করো, এই যে এ থেকে যখন সে দিতে গেল, আমরা একটু আগেই বলছি সে 4/1 কমপ্লিট করবে। যখন সে সিতে যাবে তখন সেটা অর্ধবৃত্ত কমপ্লিট করবে। দিতে গেলে সে একটা বৃত্তের 4/3 কমপ্লিট করবে। ইতে গেলে একটা পূর্ণবৃত্ত, মানে এই যে একটা অর্ধবৃত্ত, এই যে একটা অর্ধবৃত্ত, এরা মিলে একটা পূর্ণবৃত্ত। তার মানে একটা পূর্ণ ওয়েভ লেন্থ ল্যামডা, ল্যামডা আমরা কোনটাকে বলবো, আমরা বলছি একটা পূর্ণ পর্যায়, মানে টোটাল বৃত্ত কমপ্লিট করলে। তার মানে এখানে এ থেকে ই পর্যন্ত যেটা এ ই, এটাকে কিন্তু আমরা একটা ল্যামডা বলতে পারি। এখানে এ ইটাকে আমরা কি বলতে পারি, ল্যামডা। এবার দেখো, আমি যদি বলি তাহলে এসি কত, এই তো ল্যামডা। তাহলে দেখো তো এসি কি, এটা অর্ধবৃত্ত না? অর্ধবৃত্ত মানে কি হবে, λ/2, মানে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। আমি যদি বলি এবি কত, এবি কিন্তু এইটা না। এবি বলতে কিন্তু আমি যে এইটুকু বুঝে দিচ্ছি, যে এইটুকু অংশ, কিন্তু এইটুকু পার্ট হচ্ছে কিন্তু এবি। তাহলে এইটুকু কত, 4/1 মানে λ/4। এবি হচ্ছে কত, λ/4। আমি যদি বলি এখন, আচ্ছা এবি তো শেষ, যদি আমরা এখন চাই এডি কত, এডি, এডি বলতে আমরা কিন্তু যে এইটুকু পার্টকে বুঝেছি, এটা এতটুকু পার্ট, এইটা, এইটুকু পার্ট হচ্ছে আমাদের এখন এডি। এইটুকু কত হবে, 4/3 আমরা আগেই বলছি, তাহলে সি λ/4, 4/3। আচ্ছা, এখন তোমরা আমাকে একটু উত্তর দিবা, এইটা বললাম আমি, এখন আমাকে উত্তর দাও। আমি যদি জানতে চাই তোমার কাছে এ এফ, এটা কত, এ এফ এটা কত বলতো, যে এতটুকু পার্ট, এ থেকে শুরু করে এই পর্যন্ত, এই পর্যন্ত কত হবে, দ্রুত বলবা। এ এফ, পারবা বলতে? না পারলে বলো।
তো একজনের উত্তর পাইছি, সহনা। দেখো তাহলে কি হবে, আমরা জানি এ থেকে ই পর্যন্ত হচ্ছে ল্যামডা, আবার ই থেকে এই যে এফ, এইটুক কত, 4/1 মানে ল্যামডা/4। তো ল্যামডা প্লাস ল্যামডা/4 যোগ করলে আমরা পাবো হচ্ছে 5 ল্যামডা/4। তো তোমাকে কিন্তু পরীক্ষায় এরকম করে বিভিন্ন অঙ্ক দেওয়া থাকতে পারে, অঙ্ক থেকে বলতে পারে যে এখানে ল্যামডা কত, ল্যামডা নির্ণয় করো। তখন কিন্তু তোমাকে এরকম করে ল্যামডা নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমাদের আজকের পড়াটা এই পর্যন্তই। আমি তোমাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, তোমরা এই অঙ্কটা বাসায় দেখবা, দেখে আমাকে আগামী ক্লাস অ্যান্সারটা বলবা। এই ম্যাথ গুলা উঠে আনো, ওঠানো শেষে আমাকে বলো। এগুলো তোমাদের আগামী ক্লাসের কাজ, আগামী ক্লাস আসার আগে এগুলো করে আসবা, আর অবশ্যই বই পড়ে আসবা। আচ্ছা, তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।